দাঁড়া। টাকা কি দরকার? আমি কি এখন টাকা কামাই না? আর এই যে ডাক্তার হলাম, এগুলো তো সব তোমার টাকা পড়াশোনা করে, তাই না? হইছে হইছে, আর বেশি কইতে হইব না। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। কি হয়েছে? হ্যালো। হ্যালো। কোথায় তুমি? তোমার কাছে। সেটা তো তুমি সবসময় থাকো, এখন বলো কোথায় তুমি? যেখানে সব সময় তোমার খুব কাছাকাছি থাকি। চলে এসো। কার কাছে আসবো? জানো না বুঝি, যার জন্য এত কিছু। কার জন্য এত কিছু? আসো। আচ্ছা আসি। আসো। আসতেছি। দাদি মা কই? মা আসে না কেন? দাদি মা বাবার নিয়ে এখনো কেন আসে নাই? তোরা ঘুমা, ঘুম থেকে উঠে দেখবি তোর বাবা মা আসবে। দেখো না দাদি, বাবা নাই বলে আমাদেরকে কেউ আইসক্রিম এনে দেয় না। বাবাও নাই, আইসক্রিম তাড়াতাড়ি হসপিটালে যাও, রোগীর কি খবর যাই না আমার তাড়াতাড়ি জানাও। যেতে দিতে ইচ্ছে করছে না। আর কয়টা দিন সবুর করো, রসুন বুনেছি। রহিম কেমন আছে? আপনি যে দেখতে পারলেন না, সব তো খালি আমার আশায় থাকেন। সারা রাত সেবা করতে করতে আমার জীবনটা শেষ।
হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, রাজধানীর দক্ষিণখান থানা সংলগ্ন একটি চাঞ্চল্যকর সত্য ঘটনার নির্মম পরিহাস, একটি মৃত্যু এবং কয়েকটি প্রশ্ন। মানুষ, মানসিকতা, মনুষ্যত্ববোধ সকল কিছুকে ভুলে দুই সন্তানকে সংসারে রেখে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়ে ধন সম্পদশালী স্বামীকে হত্যা করে একজন নারী। কোন সুখের আশায়, কোন স্বার্থ চরিতার্থের জন্য নিজের গর্ভে ধারণ করা দুই সন্তানকে এতিম করে এমন অপকর্মে লিপ্ত হতে পারে একজন নারী, তা বোঝা দুর্বোধ্য। মা, নারী, স্ত্রী নামক সকল উপাধিতে আজ ঢাকার সাথী নামের এই মহিলা প্রশ্নবিদ্ধ। আর সমাজের শুদ্ধতা অশুদ্ধতার নানান প্রশ্ন নিয়ে আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। বিশ্বাস করি না স্যার, আমার ভাই মরছে, ওর বই ওরে মারছে স্যার। আপনি লাস্ট টাইম না পোস্টমর্টম করেন স্যার, আসল সব সত্য বাইরে আসবে। হ্যাঁ স্যার, আমার ভাইটারে স্যার ওর বই মারছে স্যার। মামু অনেক ভালো মানুষ আসলে স্যার। আচ্ছা ঠিক আছে, আপনারা রহিমের মিসেসের নাম্বারটা বলেন তো কেউ। 02182183330। হ্যালো, আপনি কি সাথী বলছেন? না আমি নওরিন বলছি। নওরিন, এটা কি সাথী নাম্বার না? জি, এটা সাথীর নাম্বার। আপনি কে বলছেন? আমি ওসি বলছি। ইয়ে মানে আপনি 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 আমার কথাটা শুনুন। আপনি কি সাথীকে দিতে পারবেন ফোনটা? হ্যালো, জি সালাম সালাম, আমি ওসি বলছি থানা থেকে। আপনারা কেউ ডেড বডি সেখান থেকে নেবেন না। পুলিশ যাবার পরে ডেড বডি দেখবে, এরপরে ডেড বডি আপনারা নিতে পারবেন, ঠিক আছে? কেন? দেখুন, সে উত্তরটা আমি আপনাকে আপাতত দিতে পারছি না। পুলিশ যাবার পর সিচুয়েশন বুঝে তারপরে ব্যবস্থা নেওয়া হবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। কি হয়েছে? পুলিশ কি বলছে? বলছে পোস্টমর্টম করতে দেব। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? নর্মাল ডেথ। হ্যাঁ, রিপোর্ট তো আমার হাতে। নর্মাল ডেথ। আকাশ বলেন। স্যার, ডেড বডি স্বাভাবিক মৃত্যু দেখিয়ে বাড়িতে নিয়ে যাবে। এটা স্বাভাবিক মৃত্যু। হাসপাতালের ডেথ সার্টিফিকেটই তার জ্বলন্ত প্রমাণ। এতে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। এটা সরকারি পেপার, এটাকে আমরা বানিয়ে এনেছি।
হ্যালো, রহিমের লাশ এখন কোথায়? রহিমের বাড়িতে। আপনি কে? আমি হাফিজ মোল্লা, রহিমের স্ত্রী আমার ছোট বোন। দেখুন, আপনারা কি এলাকায় অশান্তি চান? আপনারা কি সেন্টিমেন্ট বোঝেন না? আপনি দেখতে পাচ্ছেন যে দুইটা পক্ষ হয়ে গেছে, এরপরও ডেড বডিটা কেন এনেছেন? আপনি ডেড বডি ওইখানে রেখে দিবেন, ডেড বডিতে হাত দিবেন না প্লিজ। আমি আসছি, ঠিক আছে? ঠিক আছে, ফোর্স পাঠান, লাশ থানায় নিয়ে যান। শুনলেন তো, ডেড বডি এখন হসপিটাল থেকে বাসায় নিয়ে গেছে। স্যার, পাবলিক আমার ইউনিয়ন পরিষদ ঘেরাও করতে চাই স্যার। তার চেয়ে স্যার ভালো হবে স্যার আপনি লাস্টটা আপনার কাস্টডিতে নিয়ে এসে যা করার করেন স্যার। স্যার, আমি 1 নম্বর ওয়ার্ডের মেম্বার। রহিমের বইয়ের সম্পর্কে অনেক রটনা আমি শুনছি, এর কথা আমার কানে এখনো বাজে স্যার। স্যার, দাসের সাথে দুই পক্ষের দুইজন লোক পাঠান স্যার, না হলে স্যার ঝামেলা হতে পারে। এই সামনের নির্বাচন, চেয়ারম্যান সাহেবরে এই লাশের সামনে কিছু কথা বলার সুযোগ করে দিয়ে। না, সেটা হবে না। লাশ নিয়ে যদি কেউ রাজনীতি করতে চায়, পুলিশ কিন্তু তাকে ছেড়ে দেবে। হ্যালো, জি সালাম। দেখেন, আপনার যদি কিছু বলার থাকে, আমি থানায় যাওয়ার পর আপনি থানায় এসে বলবেন প্লিজ। অন্ধকারে ঢিল মারলে এত বড় একটা ঘটনা আমি কোনো কিছুই কুল কিনারা করতে পারবো না। একটু প্লিজ আপনি থানায় আসুন, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার কথা আমি গোপন রাখবো, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি একটি কথাও বলবেন না। আপনাদের এই ডেড বডি নিয়ে বিভিন্ন পক্ষ বিভিন্ন কথা বলছে। এই ডেড বডি সুরতাল হবে, পোস্টমর্টম হবে, পোস্টমর্টম রিপোর্ট দেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব, ঠিক আছে? আকাশ স্যার, পোস্টমর্টমের ব্যবস্থা করেন স্যার। যা শোনো প্লিজ। নাজমুল, আপনি তো আজকে জয়েন করেছেন থানায়। আপনাকে একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে আমাদের থানা এলাকায় একটা সেন্সিটিভ ঘটনা ঘটেছে। ডাক্তার বলছে এটা নর্মাল ডেথ, এলাকার লোকজন বলছে যে না, এটা নর্মাল ডেথ না, এখানে কোনো হত্যাকাণ্ডের ঘটনা আছে। জিনিসটা নিয়ে আমরা খুবই বিব্রতকর অবস্থায় আছি। আমি অবশ্য লাশকে পিএমএ পাঠিয়েছি। আপনারা দুইজন হসপিটালে যাবেন, হসপিটালে কোথাও না কোথাও আমি কোনো না কোনো কিছু পাবো। জি স্যার। হসপিটাল যদিও লিখেছে এটা যেটা নর্মাল ডেথ, এলাকায় একটা আওয়াজ আছে যে নর্মাল ডেথ না। এই জিনিসটা মাথায় নিয়ে ইনভেস্টিগেশন করবেন। এলাকায় বিভিন্ন বাসায় গিয়ে ঘোরাফেরা করে কারো না কারো কাছ থেকে কোনো কিছু পাওয়া যাবে, এরকম একটা কিছু বের করতে চেষ্টা করবেন। ঠিক আছে? ঠিক আছে। আর আপনি ওদেরকে একটু গাইড দিন। আমি যদি ব্যস্ত থাকি, আপনি আপনার মতো করে গাইড দেবেন যেন আমরা এই ইনভেস্টিগেশনে সাকসেসফুল হতে পারি।
রহিমের লাশ বাড়িতে এলে তৈরি হয় পক্ষ বিপক্ষ। লাশ নিয়ে রাজনীতি করারও ইচ্ছা ছিল কারো কারো মনে, যা পুলিশের কৌশলে দমিত হয়। রহিমের পরিবার পরিজনের কাছে হার মানে সাথীর মহাপরিকল্পনা। পুলিশ উভয় পক্ষে একজন করে প্রতিনিধি নিয়ে লাশ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। সকল দ্বিধাদ্বন্দ্ব দূর করতে ময়নাতদন্তের রিপোর্ট দেখা অনিবার্য। প্রতিদিন আমার জন্য আইসক্রিম নিয়ে আসতো, চকলেট নিয়ে আসতো। তুমি চুপ করো মা, তুমি চুপ করো। আমি 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 তোমার বাবাকে যদি কেউ হত্যা করে থাকে তার বিচারের ব্যবস্থা আমি অবশ্যই করব। আমি তোমার বাবাকে তো ফেরত দিতে পারবো না, তবে তোমার বাবার মৃত্যু কিভাবে হয়েছে সেটা আমি চিন্তিত করব। তুমি একটু চুপ করো প্লিজ। তোমার বাবা দিত, আমি তোমাকে দিলাম। তুমি নাও। আমার পোলা দেয় তারা মায়ের ফেলেছে, আমার পোলা মরে নেই। আমি তো মা, আমার মন তো বলে। আমি চেষ্টা করছি আপনার ছেলের পোস্টমর্টম রিপোর্টটা পেলে আমি নিশ্চিত হব আপনার ছেলে কিভাবে মারা গেছে। স্যার আমার ভাই মরে নাই স্যার, আমার ভাই নিজে মরতে পারে না। এই মহিলা সবকিছুর জন্য এই মহিলা দায়ী। স্যার আমার 2 সন্তানের কসম খেয়ে বলতেছি, এরা সব মিথ্যা কথা বলে স্যার। এরা আমার পছন্দ করে না বিয়ের পর থেকে, আর এরা চায় আমি বাড়ির থেকে চলে যাই স্যার। এরা সব মিথ্যাবাদী স্যার। স্যার আমার গেলে দেখাই তো দেওয়া নাম্বার আমার দিয়ে লাথি রেখে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারা একটু না আপনি বিচার করবেন। স্যার আমার ভাইকে মারছে, এখন ভাইয়ের কলেজের টুকরা বাচ্চা দুটার প্রতি ওর নজর স্যার। স্যার আপনি যেভাবে হোক এটার বিচার করেন স্যার। আমি বলছি যে আমি পোস্টমর্টম রিপোর্টটা পেলে তারপরে সিদ্ধান্তে যেতে পারবো যে কিভাবে মৃত্যুটা হয়েছে। আপনারা একটু সময় দেন। মৌমিতা জুই ওনাদেরকে নিয়ে একটু একটু ওই পাশে বসান, আমি ওনার সাথে কথা বলবো। হ্যাঁ আপনারা প্লিজ একটু ওইখানে বসুন, আমি ওনার সাথে একটু কথা। আপনি বসুন। আপনারা প্লিজ একটু বসুন। আপনাকে আমি একটা কথা বলি, আপনার হাজবেন্ডের মৃত্যুর ব্যাপারে পক্ষে বিপক্ষে বিভিন্ন রকম কথা হচ্ছে। এর প্রকৃত সত্যটা উদ্ঘাটন করার জন্য আপনার সহযোগিতা আমার একান্ত প্রয়োজন। স্যার আমি কোরআন শরীফ মাথা নিয়ে কইতে পারবো স্যার, আমি মসজিদে উঠে দাঁড়ায় কইতে পারবো স্যার। আমি কোনো কিছু করি নাই স্যার, আমি কোনো কিছু করি নাই। আপনার ওরা সবাই আমার অপবাদ দিতেছে স্যার। আপনি কিছু করেছেন সেটা কিন্তু আমিও বলিনি। আমি শুধু আপনাকে বলেছি আপনি আমাকে সহযোগিতা করবেন, তাহলে আমি আসল ঘটনাটা পেয়ে যাব। স্যার ওই বাড়িতে আমার নিশ্চয়তা কি স্যার? আমি একলা থাকবো, ওরা আমার যে কোনো ক্ষতি করে ফেলতে পারে স্যার। আপনি নিশ্চিন্তে ওই বাড়িতে থাকবেন, পুলিশ আপনাকে সাহায্য করবে। আপনার কোনো রকম অসুবিধা হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সেটার ব্যবস্থা করব। জি স্যার। আপনি এখন যান, আপনি সেই বাড়িতেই থাকবেন, ঠিক আছে? মৌমিতা স্যার ওনাকে নিয়ে যান। স্যার আসি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আমি সাংবাদিক মুজিব স্যার, দৈনিক খবরের সাংবাদিক। আসুন আসুন, বসুন প্লিজ। ধন্যবাদ। হ্যাঁ বলুন। দিনভর রহিমের লাশ নিয়ে যে নাটকীয়তা হলো, এই বিষয়ে যদি কিছু বলতেন। দেখুন, রহিমের লাশ নিয়ে টানাটানি, এক পক্ষ আর এক পক্ষকে দোষারোপ, বিভিন্ন মতামতের কারণে
প্রকৃত সত্যটাকে বের করার জন্য আমি পোস্টমর্টমে পাঠিয়েছি। ইতিপূর্বে রহিম তার বউকে দা দিয়ে কুপিয়েছিল, সেই ঘটনার পিছনে কারণ কি ছিল? নাম অমূল্য স্যার, বাড়ি বগুড়া, রহিমের বাসার ভাড়াটিয়া। একদিন রহিম বাইরে থেকে ঘরে এসে দেখে, লজ্জার ব্যাপার স্যার, রহিমের বউ আর অমূল্য স্যার এক বিছানায় স্যার। তারপর তো স্যার রহিম বাড়িতে গিয়া রহিমের বউরে কূপ দেয়, রহিমের বউ মামলা করে দেয়। আচ্ছা আচ্ছা, তারপর? তারপর তো স্যার 3 মাসের জেল। আচ্ছা আচ্ছা, রহিম আপনার কেমন ভাই হয়? খালাতো ভাই স্যার। আপন খালাতো ভাই? জি স্যার। আচ্ছা, আজ তাহলে আসি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসেন আসেন আসেন, বসুন প্লিজ। হ্যাঁ বলুন। আমার তো সব শেষ। আমার নাতি দুইটারে বাঁচান। আমার ছেলেরে খাইছে, আমার নাতি দুইটারও খাইব। দেখুন, আপনারা অবশ্যই বাঁচবেন। আপনাদেরকে বাঁচানোর জন্যই কিন্তু আমরা পুলিশ। আমরা এই পোশাকটা পরেছি শুধুমাত্র আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য। স্যার বিয়ের পর থেকে খেচর খেচর লেগে রয়েছে, সাপ আর বেজির মতো। আমার ভাইরে ফুসলে ফসলে মালয়েশিয়ায় পাঠাইছে। স্যার আমাদের কি কম সম্পত্তি আছে? কত সম্পত্তি মসজিদে দান করছে। আমার ভাইয়ের আত্মাটা অনেক বড় ছিল, বুক ভরা কলিজা। স্যার আমার ভাইয়ের বউটা আমার ভাইয়ের 1 মিনিটের জন্য শান্তি দেয় নাই স্যার। আমার বাবারে মালয়েশিয়া পাঠানোর পরে একদিন দেখি আপুদের নাম রহিম মিয়া, সুইলা গেছে মালয়েশিয়া। হ্যাঁ, এখন তোমার ঘরে এসে মন খুলে কথা বলা যাবে। শামসুর মাস্টার এখন রহিম মিয়ার বেডরুমে ঢুকে সাথীরে প্রেমের পড়া শিখাবো না? তুমি এত সুন্দর করে কথা বলো, আমার শরীর মন প্রাণ শরীর সব বেঁচে উঠে উঠছে। কি সমস্যা কি? যান, আপনি কি কামাচ্ছে পারেন গে, যান যান। যত সব খাসলো যায় না ধুইলে, স্বভাব যায় না মরলে। স্যার আমার ভাইয়ের বউর মুখ বহুত খারাপ। বিয়ের এত বছর হয়ে গেছে, আমার এই মাটাকে কোনো সময় মা বললা ডাকে নাই স্যার। রহিমের বউয়ের নাটক আর কেরামতি শেষ নাই। রহিম জেল খেটে আসার পর আমার বাসায় আসে, সাথীর ব্যাপারে দুঃখ প্রকাশ করে। এখনকার মতো লাখ 5 হলে চলবে। কেন? গত সপ্তাহে না 2 লাখ টাকা দিলাম। এক্সরে মেশিন অর্ডার করলাম না, এটা কিন্তু বাড়তি আমরা এখন টানতে হবে। একটা কিন্তু আছে। আরে বাবা, রুগীর যা ভিড়, পেশেন্ট এত বেশি হচ্ছে। তোমারে তো আমি সবই দিলাম। আর আমি কিছু দেই নেই বুঝি? কি দিছো? আমাকে দেইনি। তাইলে কিন্তু সারা জীবনের জন্য 3টা বাড়ি বিক্রি করলা, তার গরম তো কিছু দেখলাম না। সময় হোক, সময় হলে সবই দেখলাম। আর তোমার একটা দায়িত্ব দিচ্ছি, সেটা আগে পালন করো। তোমার জামাইরে আমার ক্লিনিকে ভর্তি করে দাও, তারপর দেখি কি করা যায়। আমি সেই সুযোগের অপেক্ষায় আছি। আচ্ছা, আর কি জানেন আপনি?
গৃহশিক্ষক শামসু পোলাপান ঘরে পড়ানোর নাম কইরা বেডরুমের ঘরের দরজা বন্ধ কইরা স্যার আপনি কোন মধ্যরাত্রে কি ঘরের দরজা বন্ধ করে পোলাপান পড়ায়? আচ্ছা এসব কি রহিম জানতো? জানতো স্যার, জানলে কি হইব? মামলা হামলার ভয় দেখাইয়া রহিমরে মুরগি বানায় রাখতো স্যার। আপনি একটা মেডিসিন দিয়ে দিলাম, এটা একটু করে নিয়ে আসুন। ঠিক আছে। কি ওষুধ আনেন নাই? সাথী আমার কাছে তো টাকা নাই। সব ফকির। নেন আমার কাছ থেকে টাকা নিয়ে যা, ওষুধ নিয়ে আসেন। সব ফকিরের সাথে আমার জামাইয়ের আত্মীয়। নেন। স্যার আমরা খুবই সোজা সরল মানুষ, আমরা কখনো প্রতিবাদ করি নাই। এর জন্য কি স্যার আমরা বিচার পাবো না? অবশ্যই পাবেন। ওরা তো অনেক পয়সাওয়ালা স্যার। অনেক পয়সাওয়ালা হলেও আমাদের হাত অনেক লম্বা, আইনের হাত অনেক লম্বা। আইনের চোখকে কেউ ফাঁকি দিতে পারবে না। টুডে টুমোরো তারা অবশ্যই এই গর্তে পড়বে। স্যার আসুন। মমিতা, আচ্ছা এক কাজ করেন, আপনি আপনার মোবাইল নাম্বারটা দিন। 01675125610। আপনি আমাদেরকে ইনফর্ম না করে এলাকা ছাড়বেন না। ঠিক আছে স্যার। যে কোনো সময় আপনাকে থানায় যেতে হতে পারে। ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। স্যার। মমিতা, সাথীর মোবাইল নাম্বারটা কি নিয়েছেন? জি স্যার, নিয়েছি। গুড। ওটাকে সিডিআর রিপোর্টের জন্য পাঠাবেন। খুব তাড়াতাড়ি আমার এটা দরকার। ওকে স্যার। সাথে সাথে একটা রিমাইন্ডারও দেবেন, ঠিক আছে? ওকে স্যার। স্যার আচ্ছা ওই আপনাদের মধ্যে শরীফকে? জি স্যার, আমি স্যার। আচ্ছা রহিমকে তো আপনি চেনেন? রহিম স্যার একটা বেশ স্বার্থপর ছেলে। বউ ছাড়া কিছুই বুঝতো না। বউয়ের কুপরামর্শে নিজেদের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কটা প্রায় ছিন্ন করে ফেলে। বাপটা মরছে 40টা পর্যন্ত করেন, অথচ 3টা বাড়ি বিক্রি করার কোটি কোটি টাকা কোথায় গেছে? হাসপাতালে যাওয়ার আগের দিন ব্যাংকটা পর্যন্ত খালি করছে স্যার। এই সব কিছু রহিমের বউ জানে স্যার। আচ্ছা শুনুন, আপনারা আমাদেরকে ইনফর্ম না করে কোথাও যাবেন না। আর আপনার ঠিকানাটা বলুন।
কি ব্যাপার তুই এখন এখানে? আপু অনেক বড় আমার সমস্যা হয়েছে, তুমি কথা শোনো, বাসায় চলো, অনেক বড় সমস্যা হয়ে গেছে। কিন্তু আমি তো এখন বেরোচ্ছি। তুমি বাইরে পড়ে যাও, আগে আমার কথা শোনো, অনেক বড় ঝামেলা হয়ে গেছে। কথা শোনো, শুনলে বুঝতে পারবে। ঠিক আছে তুই বাসায় যা, আমি এখনই আসতেছি। এখানে তো আর দাঁড়ায় কথা বলা যাবে না, তাই না? বাসায় গিয়ে বস, আমি এখনই আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি আসবা তো? হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট কথা, কিন্তু অনেক ঝামেলা। ঠিক আছে তুই যা বস, আমি এখনই আসতেছি। তাড়াতাড়ি আসো। আপনি রহিমের বর্তমান বসত বাড়িটা নিজের নামে লিখে নিয়েছেন কেন? স্যার, রহিম 3টা বাড়ি বেচে ফেলেছে, আর আমি আমার নাবালক সন্তান নিয়ে কোথায় যাব? এর জন্য এই বাড়িটা আমি আমার নামে দলিল করে রাখছি, আর কিছু না। আপনি রহিমের মৃত্যুর কিছুদিন আগে তার অ্যাকাউন্ট থেকে অনেকগুলি টাকা উঠিয়ে রেখেছেন। স্যার, রহিমের উন্নত চিকিৎসা দরকার ছিল স্যার, এই জন্য টাকাগুলো রহিমের উন্নত চিকিৎসার জন্য টাকা উঠিয়েছেন, তাই না? আপনার উন্নত মোবাইল ফোনটা একটু দেন তো আমাকে। আপনার উন্নত মোবাইল ফোন প্লিজ। মমিতা, স্যার, ওই যে আমার একটা খালা আছে না, চিনো তো তুমি, যে আমাকে পড়াশোনা করাইছে। তো ওই যে খালার যে হাজবেন্ড, খালু, ওদেরই হাজবেন্ড ওয়াইফের কি জানে ঝামেলা, আমি এগুলো জানি না। মানে খালা আমাকে বলছে কি ওই খালুকে স্লো পয়জন দিয়ে একটু অসুস্থ করে রাখার জন্য। তো আমি বুঝি নাই, আমি মনে হয় আমি কি করছি জানি না। কি বলছো তুমি এগুলো? আমি কেন পুলিশের কাছে ধরাইবো? আমি এগুলো ইচ্ছে করে করি নাই। আর সব জেল দিলে আমাকে দ্বারা হবে না, আমি জেল খাটতে পারবো না, আমি পারবো না ওগুলো। ঠিক আছে আমি বুঝতে পারছি, তা আমি তো ইচ্ছে করে করি না এগুলো, আর আমি পারবো না জেলে থাকতে। আমার চেষ্টা করো। আমি এত কথা জানি না, তুমি আমাকে কিভাবে সেভ করবো তুমি জানো, আমি পারবো না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে ঘটনা কোন দিকে অগ্রসর হয় এখন সেটাই দেখার বিষয়। সমাজ এবং সাথীর পরিবার কি সাথীর জীবনে রহিমকে চাপিয়ে দিয়েছিল? যদি তাই হয় তাহলে সাথী কেন মেনে নিল রহিমকে তার জীবন সঙ্গী হিসেবে? প্রতিপত্তি আর ক্ষমতায় সাথীর পরিবারও তো কম যায় না। তাহলে কেন সাথীর পরিবার সাথীকে রহিমের সংসারে রাখলো? কি উদ্দেশ্য ছিল? এলাকার লোকজন এবং রহিমের পরিবার সাথীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে সাথী রহিমের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার পরও কেন তাকে আইনের আওতায় আনা হচ্ছে না? আইন চায় প্রমাণ, আর তাই প্রমাণের খোঁজে মরিয়া পুলিশ। আসুন আসুন। আপনি আমাকে ফোন করেছিলেন? হ্যাঁ, আমি আপনাকে খবর দিয়েছি। আমি ডক্টর জেরিন। আমি
ওনার বিষয়ে বলছিলাম। আচ্ছা মমিতা ওকে আনকাপ করান। যাও, ডাক্তারদের অপরাধ করা মানায় না। আপনি কি বসুন। নো থ্যাঙ্কস। চা নাস্তা খেয়ে যান। নো থ্যাঙ্কস। একটা ক্রিমিনালকে ধরে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মতো সচেতনতা বোধ যদি সমাজের প্রত্যেকটা নাগরিকের থাকতো তাহলে সমাজ থেকে অপরাধ প্রবণতা অনেকটা কমে যেত। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। স্যার, আমি আমার বাড়িতে খুব অসুস্থ ফিল করতেছি স্যার। আমি কয়দিন আমার ভাইয়ের বাড়ি থেকে বেড়ে আসি স্যার। স্যার একটু অনুমতি দেন স্যার, ও আমাদের বাড়িতে কয়দিন বেড়া। তাছাড়া ওর একটু চেঞ্জও দরকার স্যার। আপনি কি আপনার বাসায় খুব অস্বস্তি ফিল করছেন? আমার এখানে একটা হাজত আছে, এই হাজতের ভিতরে আপনি যদি থাকেন তাহলে খুব স্বস্তিতে থাকতে পারেন। স্যার মাফ করে দেন স্যার, স্যার মাফ করে দেন স্যার। আমি আমার বাড়িতেই থাকি স্যার, আমার বাড়ি আমার জন্য নিরাপদ। স্যার স্যার আজকে রাত্রে যদি স্যার একবেলা এসে আমাদের সাথে চারটা খাইতেন স্যার। কি বলবেন? আজকে রাতে আপনার বাসায় আমি খাবো? আপনার দুটো নাবালক সন্তান আছে, আপনার হাজবেন্ডের কবরের মাটি এখনো শুকায়নি, আপনি আমাকে আপনার বাসায় খেতে বলছেন? অসভ্য মহিলা! আপনাদের মতো মহিলাদের জন্য এমন পরিণতি হয় মানুষের। সাথীর বিরুদ্ধে আনিত সকল অভিযোগ সত্য এবং বাস্তবে কোনোটাই ভিত্তিহীন নয়। তবুও প্রচলিত আইন পর্যাপ্ত প্রমাণের অপেক্ষায় সক্রিয়ভাবে নিয়োজিত থাকে। সন্দেহের তীর সাথীর দিকে ধাবমান। প্রাথমিক পর্যায়ে পুলিশ সাথীকে গ্রেফতার না করে তার নাবালক 2 সন্তানের বিবেচনায় মুচলেকা নিয়ে সাথীকে দূরে কোথাও যেতে নিষেধ করে। রহিমের পরিবার পরিজন, বন্ধু মহল, পাড়া প্রতিবেশী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা সাথীর কীর্তিকলাপ প্রকাশে ও রহিম হত্যা রহস্য উদ্ঘাটনে আন্তরিকতার পরিচয় দেয়। স্যার, ডাক্তার জেরিনের ইনফরমেশন মতো সেই মেয়েটাকে স্যার অ্যারেস্ট করে নিয়ে এসেছি। আচ্ছা, সেই মেয়েটা মানে ডাক্তার? কারেক্ট স্যার। ডাক্তার অ্যারেস্ট করেছেন, এখানে কোনো রিপারকেশন হবে না তো? না স্যার, রিপারকেশন হবে না এই জন্যই স্যার, যে ইনফরমেশন দিয়ে ধরে দিয়েছে উনি নিজেও একজন ডাক্তার। গুড, তার মানে উনি ডাক্তার হয়ে সততার পরিচয় দিয়েছেন। রাইট স্যার, উনি ডাক্তারের সততার পরিচয় দিয়েছেন। দেখেন, খুব সুন্দর একটা জিনিস, একজন ডাক্তার আমরা সন্দেহ করছি ক্রাইমের সাথে জড়িত, ঠিক একই পেশার আর একজন ডাক্তার সে তার সততা নিয়ে দাঁড়িয়ে আছে। যে ডাক্তার মহিলা ইনফরমেশন দিয়েছেন আমাদেরকে, ওনার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ। অবশ্যই। থ্যাংক ইউ। আকাশ বলেন। স্যার, আমরা যেটা ধারণা করেছি সেটাই সত্যি। আমি ভিকটিমের ভাইদের সাথে কথা বলেছি, তারা বললো যে ভিকটিম স্যার প্রায় নেশা করতো। নেশা করতো মানে এই না যে লোকটাকে এভাবে মরতে হবে। সততা মানুষকে তথা জাতিকে সভ্য হতে, প্রগতিশীল হতে বাধ্য করে। আমরা যে যার পেশায় যদি একটু সৎ থাকি তাহলে সভ্যতার জয় জয়কার হবে। সততার সাথে সচেতন হলে আমরা গর্ব করে বলতে পারবো আমরা মানুষ। এলাকার শত শত মানুষ বলছে রহিমের স্ত্রী সাথী, তার ভাগ্নে ডাক্তার জিনাতারা ও সাথীর পরকীয় প্রেমিক ডক্টর ইমরানের যোগ সাজসে হাসপাতালে বিষ খাইয়ে মেরে ফেলা হয় রহিমকে। হাসপাতালের ডেথ সার্টিফিকেট, ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী মস্তিষ্কের রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় রহিমের। আসলে কোনটা সত্য? দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। সত্য যে কঠিন, সত্যের কাছে মিথ্যার পরাজয় নিশ্চিত। আমরা দেখতে পারলাম কেন, কিভাবে, কোন অসাবধানতায় রহিমের এই পরিণতি। সর্বদা সাবধান ও সচেতন থাকুন, নিজের মতো দেশ ও দেশের মানুষকে ভালোবাসুন। বাংলাদেশ আমার, আপনার, আমাদের সকলের মাতৃভূমি।